আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম। যেভাবে ঢাকা দখল করতে চায় আওয়ামী লীগ। ব্যারিস্টার আরমানকে বন্দী রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি। ইরানের জাহাজ ও তেল খাতে নতুন বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনের আরেক মুখ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে তার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু দুঃখজনকই নয়, বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ইন্টারনেট বন্ধ, কারফিউ আর দমন পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ও তার সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান জুলাই আন্দোলনের এই নেতা। সাদিক কায়েম বলেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি 5 আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে, তাহলে তারা হলেন আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সাদিক কায়েমের দাবি প্রত্যাখ্যান করে যা বললেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিলেন। সাদিক চ্যালেঞ্জ দিয়ে বলেন, যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয় পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। এবং এই শিবির নেতা বলেন, জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন তারা যখন 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাঝে মধ্যে আমার আলাপে এনেছি। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়, কারফিউ জারি হয়, তখন সব কিছু বিচ্ছিন্ন ছিল। সেই সময় 9 দফা ফরমেশন, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, তাদের সেফ হাউজে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউসে 9 দফা পৌঁছে দেওয়া, 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন এবং দেশি বিদেশি অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা এসব করেছে। তিনি আরও বলেন, এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি হবে। এমন হাজারো ঘটনা রয়েছে যার মধ্যে কয়েকটি আমরা জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করব জাতি সব কিছু জানবে। 5 আগস্টের পর দেখা গেছে যারা ওই গুরুত্বপূর্ণ সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছিল। তারা 5 আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। ঢাকা দখলের পরিকল্পনা নিয়ে দলের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। দৈনিক যুগান্তরে প্রকাশিত সিরাজুল ইসলামের এক প্রতিবেদন থেকে জানা যায়, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরাসরি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় 2 জনকে। ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন। সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে, প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটক থাকার বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের গত 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে 5 পৃষ্ঠার জবানবন্দিতে তিনি
এ তথ্য তুলে ধরেন। জবানবন্দিতে চৌধুরী মামুন অভিযোগ করেছেন, গুম, খুন বা কাউকে গোপনে তুলে আনার মতো কর্মকাণ্ডের পেছনে সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী। এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত। তিনি বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন, বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। জবানবন্দিতে মামুন বলেন, সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। আমার সময় আমি এ ধরনের আদেশ পাই নাই। কিছু কিছু নির্দেশনা নিরাপত্তা ও সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর পক্ষ থেকে আসতো বলে জানতে পারি। র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানরা আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর নির্দেশে কাজ করতেন। তিনি বলেন, আমি যতদিন র্যাবের মহাপরিচালক ছিলাম চেষ্টা করেছি সিরিয়াস বিষয়গুলো আইজিকে অবহিত রাখতে। টিএফআই সেলে কতজন বন্দী আসতো বা কারাবন্দী আছে এসব বিষয়ে সবকিছু আমাকে জানানো হতো না। এই বিষয়গুলো র্যাবের ডিরেক্টর দেখভাল করতেন। ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছে এই বিষয়টি আমি জানতাম, তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি, অনেক আগে তুলে আনা হয়। আমার পূর্ববর্তী ডিজি র্যাব বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অবহিত করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন, তবে ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় তিনি হতাশ। মঙ্গলবার পড ফোর্স ওয়ান নামক এক পডকাস্টে ট্রাম্প বলেন, আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাকে পছন্দ করেন। তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোনালাপের পর মেলানিয়া বলেছিলেন দুঃখের বিষয়, তারা আবারও কিয়েভে বোমা ফেলেছে। চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তি চুক্তির জন্য আগের 50 দিনের সময়সীমা কমিয়ে 10 দিনে নিয়ে এসেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করেছেন। তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায়, যা বর্তমানে কিয়েভের ঘনিষ্ঠ মিত্র। এই পটভূমি ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে। মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবেই পরিবর্তিত হয়েছে। তিনি আরও যোগ করেন, আমি অবাক হব না যদি মেলানিয়া এই পরিবর্তনে নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। ইরানের তেল পরিবহন ও রপ্তানি নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 2018 সালের পর এটি ইরানের উপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞায় 15টি শিপিং কোম্পানি, 52টি জাহাজ, 53টি প্রতিষ্ঠান ও 12 জন ব্যক্তি অন্তর্ভুক্ত, যারা 17টি দেশে কার্যক্রম চালায়। মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির পরিচালিত ছায়া নেটওয়ার্ককেই নিষেধাজ্ঞার কেন্দ্রে রাখা হয়েছে। তিনি ইরানি ও রুশ তেল গোপনে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করেছেন বলে অভিযোগ। মার্কিন ট্রেজারি বিভাগের মতে, ইরানের অর্থনীতির অন্যতম বড় উৎস তেল রপ্তানিকে লক্ষ্য করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে দৈনিক 18 লাখ ব্যারেল থেকে কমে বর্তমানে ইরানের তেল রপ্তানি প্রায় 12 লাখ ব্যারেলে নেমে এসেছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।